এখন তাহলে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। আমরা দেখছি যে ভাই তোমার এমসিকিউ আমরা কিভাবে সলভ করব, এবং আমরা যখন থিওরিটিক্যাল আইটেম পড়ছি তখন একটা জিনিস আমি বলে দিছি যে আমাদের মূলত বেতন এবং বেতনের উপার্জন, কর্তন, এই তিনটা জিনিস যদি আমার আইডিয়া থাকে, আমার যদি ক্যালকুলেশন পারফেক্ট থাকে, তাহলে এই অধ্যায়ের সিকিউ আমার কাছে একদম পানির মতো। তাহলে এবার আমি কয়েকটা সিকিউ এক্সাম্পল আমি দেখাই দিব তোমাদেরকে যে তোমাদের এই কোশ্চেন্সের প্যাটার্নগুলো কিরকম হইতে পারে এবং তোমাদের অ্যান্সারগুলো তোমরা কিভাবে করবা। আমাদের একটা মিসকনসেপশন থাকে যে আমরা কিভাবে অ্যান্সার করবো, বা আমাদের কোনটা দেখা যায় এক কথা অনেকগুলো মিনিং থাকে। সো ওই এক কথা যাতে অনেকগুলো মিনিং আমরা বের করতে কষ্ট না হয়, সেটা আজকে আমি ক্লাসে দেখাই দিব। ওকে, তাহলে এবার একটু দেখো আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে রবি, শশী এবং রাত্রি মিরপুর সিরামিক্সের তিনজন কর্মকর্তা 2017 সালের জানুয়ারি মাসে তাদের উপার্জন এবং কর্তন সংক্রান্ত তথ্যাবলী দেওয়া হলো। আমাকে যে এই তথ্যাবলী দেওয়া আছে, এই তথ্যাবলী থেকে সবার আগে আমার আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলা আমার কর্তন, কোনগুলো আমার উপার্জন। সো আমি একটু আগে দেখি, মূল বেতন উপার্জনের মধ্যে যায় যোগ, বাড়ি ভাড়া ভাতা উপার্জনের মধ্যে যায় যোগ, চিকিৎসা ভাতা উপার্জনের মধ্যে যায় এটা যোগ, ওভারটাইম বেতন উপার্জনের মধ্যে যায় যোগ, ভবিষ্যৎ তহবিলে কর্তন এইটা হচ্ছে কর্তনের মধ্যে যায় এটা বিয়োগ, এরপর কল্যাণ তহবিলে কর্তন এটা বিয়োগ, বীমা তহবিলে কর্তন এটাও বিয়োগ, এবং বেতন হতে অগ্রিম কর্তন এটাও বিয়োগ। তার মানে আমি পেয়ে গেছি কোনগুলো আমার উপার্জন হচ্ছে এবং কোনগুলো আমার কর্তন হচ্ছে। এবার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি ক খ গ দেখে আমি আগে আইডেন্টিফাই করব। ক নাম্বার দেখো, ক নাম্বার প্রশ্নে কি বলছে, বাড়ি ভাড়া বাবদ নিয়োগকর্তার ব্যয়ের পরিমাণ কত। সো বাড়ি ভাড়া বাবদ নিয়োগকর্তার ব্যয়ের পরিমাণ মানে হচ্ছে বাড়ি ভাড়া বাবদ কত টাকা ভাতা দিতে হচ্ছে। এটা একটু ভুলের কথাটা বলতে পারতো যে বাড়ি ভাড়া বাবদ ভাতা কত টাকা দিতে হবে, এটাকে না বলে তোমাদেরকে কনফিউজ করার জন্য বলছে যে বাড়ি ভাড়া বাবদ নিয়োগকর্তার ব্যয়ের পরিমাণ কত, মানে সেম থিং ভাই, নিয়োগকর্তা কয় টাকা বাড়ি ভাড়া ভাতা দিচ্ছে বা নিয়োগকর্তা কয় টাকা বাড়ি ভাড়া বাবদ দিবে, কিংবা আমার বাড়ি ভাড়া বাবদ আদৌ কত টাকা পড়বে সেগুলো আমি আসলে এখানে দেখবো। সো দেখো, সো বাড়ি ভাড়া বাবদ কত টাকা আমার দিতে হবে, এখানে কি বলছে, এখানে বাড়ি ভাড়া বাবদ দেখো তো, বলছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ওপর 40%, 45% এবং 50%। তাহলে মূল বেতনটা কত ছিল ভাই এক একজনের, এই যে মূল বেতন, এক একজনের মূল বেতন ছিল 60,000, 6,000, 5,000 এবং 4,000। আমি তোমাদেরকে একদম বিগিনিং থেকে দেখাই, এই জন্য আমি ইউজুয়ালি ছকটা করাই না, ছকটা প্রথম দিক থেকে আমি দেখাই। সো ছকে আমি ফার্স্টে এরকম টানবো। সো আমরা একটু মনে রাখবো যে আমাদের এখানে কয়টা টাকার ছক বা কেমনি কি লাগবে, আমাদের যাতে ক্যালকুলেশনে কোনো ঝামেলা সৃষ্টি না হয়, এটাকে আমার একটু খেয়াল রাখতে হবে। সো আমি এখানে কোনো তারিখ দিব না, আমি ডিরেক্ট এখানে দিব বিবরণ, টাকা এবং টাকা, এই একটা পার্সেন্টেজ আমি তোমাদেরকে দেখাই দিব। এই পার্সেন্টেজ রেশিওতে বাকি সবগুলো রেশিও তোমরা একইভাবে বের করবা। দেখো, প্রথমে আমাকে কথা বলা হয়েছে এই জায়গায় রবির কথা। সো যদি আমি রবির বলি, রবি এর বাড়ি ভাড়া ভাতা, এটা যেটা লিখতে পারো না লিখতে পারো, আমি এই পুরোটা লিখছি, আমার ইচ্ছা হয়েছে। কিন্তু তোমরা যদি লিখো যে রবি এর বাড়ি ভাড়া, তাতেও হবে। সো বলছে মূল বেতনে হচ্ছে 40%, তাহলে ভাইয়া রবির মূল বেতনে হচ্ছে 6,000, এই 40% হচ্ছে বাড়ি ভাড়া, তাহলে মূল বেতনে হচ্ছে 6,000, এভাবে এই ক্যালকুলেশনটা দেখা দিতে হবে। হ্যাঁ, এর 40%, তাহলে ভাইয়া 6,000-এর 40% কত, 4 6 24, 2400 টাকা। ঠিক আছে, এখানে 2 শূন্য কাটলাম, 4 6 24, 2 শূন্য। ওকে, রবির পর আসলে হচ্ছে আমার আসছে কে, শশী, 50,000, 5,000, 45। তাহলে আমি লিখবো হচ্ছে শশী এর বাড়ি ভাড়া ভাতা 5,000 ইন্টু 45%। 5,000-এর আমার শশীর কত টাকা ছিল ভাইয়া, 5,000, এই 5,000-এর 45% হচ্ছে বাড়ি ভাড়া বাবদ সে দিবে, মানে তাকে নিয়োগকর্তা দিবে। সো তাহলে আমার 5,000-এর 45% কত হয়, 5 6 5 5 25, 5 থাকে 1, এরপর 4 5 20 আর 1 21, আর 2 শূন্য কাটলাম, একটা শূন্য, 2150 টাকা। 5 5 25, 5 থাকে 1, 4 5 20 আর 1
21, হ্যাঁ ঠিক আছে। তাহলে শশীর পরে এবার কে রইলো? রাত্রি। রাত্রি কত? 4000, 50%। তাহলে রাত্রি, রাত্রি এর বাড়ি ভাড়া ভাতা 4000-এর 50%। তো 4-6 4000-এর 50% হচ্ছে 2000। 4000-এর 50% হচ্ছে 2000। 4000-এর 50% যদি আমি এখানে 4 দিয়ে বসাই, 0 4 5 20, 2 শূন্য কাটা 2টা, হ্যাঁ। তাহলে আমার এবার কত হইলো? এবার একটু আমি যোগ করে দেখবো। 2 4 6, 6000, 6400, 6500, 2 4 6, 6000, 6400, 6500, 6550, 6550 টাকা। সো এইটা দাঁড়াইছে হচ্ছে আমার বাড়ি ভাড়া বাবদ নিয়োগকর্তার দানের পরিমাণ বা নিয়োগকর্তার প্রদানের পরিমাণ, কিংবা বাড়ি ভাড়া বাবদ আমি কত টাকা পাইছি। শুধুমাত্র এটা বাড়ি ভাড়া ভাতা বলে কথা নয়, আমাকে এই ধরনের যতগুলোই ম্যাথ থাকুক না কেন আমি ঠিকই সেম প্রসেসেই দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। সো আমি এইটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা এইভাবে ক্যালকুলেশন করে এগুলো আমরা দেখাবো। 6 6000, 4000, 400, 500, হ্যাঁ 6550। ওকে, সো এবার আমি একটু দেখি আমাদের ক নাম্বার শেষ। আমাদের খ নাম্বারে কি বলছে? উপযুক্ত তথ্যের ভিত্তিতে মোট উপার্জনের পরিমাণ। ভাইয়া তোমাকে শুধু উপার্জন বের করতে বলছে, তোমাকে এখানে অন্য কোনো এক্সট্রা কিছু বের করতে বলা নাই, কর্তন বের করতে বলা নাই, শুধু মোট উপার্জনের পরিমাণ বের করতে বলছে। তাহলে যদি আমি মোট উপার্জনের পরিমাণ বের করি, সবার আগে আমি এরকম একটা বড় ছক কাটবো, হ্যাঁ। এবং ছকের ভিতরে যখন আমি ক্যালকুলেশনটা করতে যাব, আমাকে একটু কিছু জিনিস আসলে মাথায় রাখতে হবে, হ্যাঁ। যেরকম ক্রমিক নং, তাদের নাম, উপার্জন সমূহ, ওকে। সো এইবার আমাকে একটু দেখার বিষয় হচ্ছে যে ভাইয়া আমি যখন উপার্জন সমূহ নিয়ে কাজ করতেছি, উপার্জন সমূহ আছে কয়টা এই জায়গায়? আমি যদি দেখি উপার্জন সমূহ এখানে আমার আছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে আমার উপার্জন সমূহ। আমি এই ভিতরে এইখানে আমি এখানে 4টা ছক কাটবো, 1টা 2টা 3টা 4টা। তো আমি এখানে লিখবো, মনে করো তোমার লিখলাম ক্রমিক নং, এখানে লিখলাম নাম, এখানে লিখলাম উপার্জন সমূহ, উপার্জন সমূহ। এবার আমরা ক্রমিক, এখানে আমাদের 3 জন অংশীদার, আমি 3টা ছক কাটবো, 1টা 2টা এবং 3টা। তো এটা আমি ধরে নিই, এটা আমার লাগবে না, এটা আমি এক্সট্রা কেটে ফেলছি, এটা তোমরা ওভাবেই মুছে ফেলবে তোমরা, হ্যাঁ। সো উপার্জন সময়ের মধ্যে প্রথমে কি ছিল ভাইয়া? মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ওভারটাইম। এখানে ছিল হচ্ছে মূল বেতন, ছিল হচ্ছে বাড়ি ভাড়া, ছিল হচ্ছে চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা, ছিল হচ্ছে ওভারটাইম, ওভারটাইম। আর এখানে লিখবো মোট উপার্জন। এখানে কি লিখবো? এখানে লিখবো মোট উপার্জন। সো এবার আসো ভাইয়া আমরা কেমনে কি করব। সো নাম হচ্ছে রবি, শশী, রাত্রি। এখানে 1 2 3, নাম হচ্ছে রবি, নাম হচ্ছে শশী, নাম হচ্ছে রাত্রি। তো তাদের মূল বেতন ছিল হচ্ছে 6000, 5000, 4000। তাহলে 6000, 5000 এবং 4000 গেল। এবং বলছে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া আমি অলরেডি ভাইয়া ক নাম্বারে বের করে আসছি, 2400, 2150 এবং 2000। তাহলে এখানে লিখবো হচ্ছে 2400, 2150, এখানে লিখবো 2000। এরপর বলছে আমার চিকিৎসা ভাতা
500 500 500। চিকিৎসা ভাতা সবার জন্য সেম, তাহলে চিকিৎসা ভাতা লিখবো হচ্ছে 500 500 এবং 500। এবং লাস্ট হচ্ছে ওভারটাইম বেতন। ওভারটাইম বেতনে সাধারণত আমরা পরের ম্যাথে দেখবো। ওভারটাইম বেতনে আমাকে এখানে পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে, আমার এখানে ক্যালকুলেশন করে বের করতে হইতে পারে। সো আমাদের এখানে ওভারটাইম বেতনটা ফিক্সড করে দেওয়া, এই 3000 2000 এবং 1000। সো ওভারটাইম আমি কত লিখবো ভাই এখানে? 3000 2000 এবং 1000। তাহলে ভাই আমি এবার এটা যদি পুরোটা ক্যালকুলেশন যোগ করি, তাহলে আমি আলটিমেটলি মোট উপার্জন আমরা পেয়ে যাব। সো আমি একটু ক্যালকুলেশন করি আমরা। যে এখানে হচ্ছে 6000, এরপর গেল হচ্ছে 2400, এরপর গেল 500, এরপর গেল 3000। তাহলে এর রবির টোটাল উপার্জন হচ্ছে 11900। এরপর হচ্ছে আমার এখানে আসতেছে 5000, এখানে আসতেছে 2150, এখানে আসতেছে 500, এখানে আসতেছে 500, এখানে আসতেছে 2000। তাহলে এখানে আসতেছে 9650, 9650। আর রাত্রির এখানে আসতেছে ভাইয়া তোমাদের 4000, 2500, রাত্রি মেরে ভালো কারণ সব রাউন্ড ফিগার, 7500, 7500। তো আমার আলটিমেটলি ফাইনাল অ্যান্সার হচ্ছে এইগুলা, ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা। আমি এই মোট উপার্জন বের করতে গিয়ে আমি এই ফুল প্রসেসটা করতে পারছি। এবং অ্যাজ ইউজুয়ালি অবভিয়াসলি তোমরা উপরে প্রতিষ্ঠানের নাম এবং এটা যে বিবরণী মনে করো, এটা তো মজুরি বিবরণী, এটা হচ্ছে আমাদের যেহেতু তারা কর্মকর্তা তাহলে বেতন বিবরণী, আমরা এখানে উপরে নাম এবং বেতন বিবরণী এখানে অবশ্যই লিখব। সো শেষ আমাদের খ নাম্বারে আমরা মোট উপার্জন বের করে ফেলছি। এবার গ নম্বরে কি বলছে? মোট কর্তনের পরিমাণ। তার মানে আমার এখানে নিট বেতন বিবরণী বা নিট বেতনের পরিমাণ বের করা লাগতেছে না। খতে বলছে উপার্জনের পরিমাণ, গতে বলছে আমার কর্তনের পরিমাণ। সো কর্তনে আমার কি কি ছিল, আমার একটু আবার চোখ বুলাই নেই। ভবিষ্যৎ তহবিলের কর্তন ছিল, কল্যাণ তহবিলের কর্তন ছিল, বীমা তহবিলের কর্তন ছিল এবং বেতন হতে কর্তন, বেতন হতে অগ্রিম কর্তন। সো এবার আমাদের এই কটা দিয়ে আমরা ঠিক একই প্রসেসে আমরা কিন্তু কর্তনগুলো করে নিব। যেরকম আমরা এখানে উপার্জন লিখছিলাম, আমরা এখানে ক্রমিক নং, নাম, কর্তন সমূহ লিখবো, এখানে তহবিল টহবিল যা লেখা লিখবো, এরপর আমরা এখানে মোট কর্তনের পরিমাণ লিখবো। আর আমাদের ঠিক একই নাম, রবি, শশী, রাত্রি, ঠিক একই প্রসেসে আমি পুরা ম্যাথটা কর্তনের জন্য করব। খালি এখানে উপার্জনের জায়গায় কর্তন বসবে এবং এখানে আমার কর্তনের আইটেমগুলো বসবে। কিন্তু মেজর ইস্যু পার্টটা হচ্ছে আমার এই জায়গাটায়, যে আমাকে বলছে ভবিষ্যৎ তহবিলে কর্তন মূল বেতনের 10%। তাহলে ভাইয়া এটা হচ্ছে 6000 10% বসবে, এটা 5000 10%, এটা 4000 10% বসে আমি কর্তনেটাও করে ফেলবো। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইউজুয়ালি আমাদের এই একটা বিবরণী থেকে দুইটা পার্টে আসতে পারে। উপার্জনের পরিমাণ বের করতে বলতে পারে খতে, গতে গিয়ে বলতে পারে নিট বেতনের পরিমাণ বের করো, কিংবা আমাকে কর্তন সমূহ বের করো, এরকম আমাকে বলে দিতে পারে। সো মোটামুটি খ আর গ ফিক্সড, এই বিবরণী থেকে প্রশ্ন আসে। কিন্তু এবার আমরা একটু আরেকটা অঙ্কে যাই, যেটা হচ্ছে আমার ক এর জন্য বিভিন্ন ভ্যারিয়েশন আছে। খ এবং গ তে বেশি ভ্যারিয়েশন নেই, ক নাম্বারে বেশি ভ্যারিয়েশন। সো ক নাম্বারে একটা প্রশ্ন আমরা একটু পড়বো এখন, 2 নাম্বার ম্যাথের। বলছে যে ভাইয়া জানুয়ারি মাসে কর্মচারীগণের ওভারটাইমের মজুরির পরিমাণ নির্ণয় করো। সো ভাইয়া আমরা যখন ফার্স্ট ম্যাথটা করছি, ফার্স্ট ম্যাথে আমাদের ওভারটাইমের মজুরিটা সরাসরি দেওয়া ছিল, কিন্তু এখানে আমার ওভারটাইমটা কোথায় আছে? এই যে ওভারটাইম। সো ওভারটাইমের টাকাটা আমার সরাসরি বলা নাই। ওভারটাইমে কি বলা আছে? ওভারটাইম সে করছে 40 ঘন্টা, সে করছে 50 ঘন্টা। আমাকে কোন টাকার পরিমাণও দেওয়া নাই, কিছুই দেওয়া নাই, কিন্তু আমাকে একটা নোট দেওয়া আছে। নোটটা কি? ওভারটাইমের মজুরির হার সাধারণ মজুরি হারের দ্বিগুণ। তার মানে আমাকে আগে সাধারণ মজুরি হারটা বের করতে হবে, সেটার সাথে দ্বিগুণ যোগ করে মুখ করে বাকি কাজ করতে হবে। সো এবার আমরা একটু আসি অঙ্কটার ক্ষেত্রে। আমার অঙ্কটা দেখো, মূল মজুরি আর মূল শ্রম ঘন্টা আমার লাগবে। সো মূল মজুরি কত ভাইয়া? 4000 টাকা এবং 5000 টাকা। আর কর্মঘন্টা কত? মানে 400 ঘন্টা 500 ঘন্টা, মানে সে 400 ঘন্টায় 4000 টাকা পায় এবং সে 500 ঘন্টায় 5000 টাকা পায়। সো এবার আসো, এবার আমি ম্যাথটা তোমাদেরকে দুইটা প্রসেসে করা যায়। এক, তুমি ছক সহ করবা,
2 তুমি ছক ছাড়া করবা না, তুমি যে আমারে জিজ্ঞাসা করো ভাইয়া কোনটা করবো, আই উইল প্রেফার ছক ছাড়াই করবা, দরকার নাই, ছক লাগতেছে না এই জায়গাটায়। তো ফার্স্টে আমরা বের করব ক নাম্বারে, দেখো যে স্বাভাবিক মজুরির হার। স্বাভাবিক মজুরি হারে আমার এখানে দুইজন পার্সন, একটা হচ্ছে রাজ আর একটা হচ্ছে রাজু। আমি রাজের জন্য কাজ করব এবং আমি রাজুর জন্য কাজ করব। তো ভাইয়া আমার স্বাভাবিক মজুরি হার, অলওয়েজ যখন কথাটা হার চলে আসবে তার মানে হচ্ছে পার আওয়ার বা পার সেকেন্ড বা পার মিনিটে আমি কিরকম লাভ করতেছি বা কিরকম আমার মজুরির টাকা পরিমাণ হবে সেটা আমি বের করতেছি। ক্লিয়ার? সো আমার এখানে হার যখন বলবো রাজের ক্ষেত্রে, সে 4,000 টাকা পায় 400 ঘন্টায়, তাইলে আমার রাজ পাচ্ছে হচ্ছে 4,000 টাকা 40 ঘন্টায়। তাহলে ভাইয়া পার ঘন্টায় তার কত টাকা হইতেছে? পার ঘন্টায় তার 100 টাকা করে হচ্ছে। রাজু ভাইয়া কয় টাকা পাইতেছে? রাজু সে 5,000 টাকা পাইতেছে 500 ঘন্টায়। তাইলে সে 5,000 টাকা পাচ্ছে কয় ঘন্টায়? 500 ঘন্টায়। ও, এটা তো 400 ঘন্টা হবে। হ্যাঁ, এটা 10 হবে। 400 ঘন্টা না, 10। আর এটাতে যাচ্ছে 1, তার মানে এখানেও 10। তার মানে তার মজুরি হার হচ্ছে 10 টাকা, 10 টাকা প্রতি ঘন্টা। হারই যখন বলবে ভাইয়া তখন প্রতি ঘন্টা বা প্রতি মিনিট বা প্রতি সেকেন্ডে আমার ক্যালকুলেশনটা চলে যাবে। ঠিক আছে? সো আমি এখানে স্বাভাবিক মজুরি হার বের করলাম। এবার আমি বের করব ওভার টাইম। আমি যদি স্বাভাবিক মজুরি হার পেয়ে গেছি, এবার আমি ওভার টাইমটা বের করব। তাহলে ভাইয়া ওভার টাইম মজুরির, আমাকে এটা হার, আমাকে এখানে প্রশ্নে কি চাইছে আমাকে এটা একটু দেখতে হবে। বলছে ওভার টাইম মজুরির পরিমাণ, হার চাই নাই, মজুরির পরিমাণ চাইছে। তাইলে মজুরির পরিমাণ, তাহলে আমার এখানে মজুরি পরিমাণ, এখানে ফার্স্টে আমার দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে বিসমিল্লাহ বলে রাজ, আর 2 নম্বর হচ্ছে রাজের ছোট ভাই রাজু। সো আমাকে এখানে রাজের প্রতি ঘন্টা কয় টাকা করে ছিল? দুইজনেরই কিন্তু প্রতি ঘন্টা 10 টাকা করে ছিল। এবং আমাকে বলছে যে স্বাভাবিক মজুরি হার, সাধারণ মজুরি, ওভারটাইম মজুরি হার সাধারণ মজুরি হারের দ্বিগুণ। তার মানে সাধারণে যদি সে 10 টাকা পায়, ওভারটাইমে সে দ্বিগুণ পাবে, তার মানে 20 টাকাও পাবে। তাহলে আমি 10 ইন্টু 2, দুইজনেরই 10 ইন্টু 2 দিব। এবার প্রশ্ন হচ্ছে যে এবং সে কত, এবং এটা হচ্ছে প্রতি ঘন্টায়। এই যে 10 টাকা ইন্টু 2, তার মানে 20 টাকা প্রতি ঘন্টায় সে ওভারটাইমের জন্য মজুরি পাবে। কিন্তু মজুরি মোট পরিমাণ জানতে চাইছে, তার মানে কত ঘন্টা সে কাজ করছে, ওই টোটাল ঘন্টায় সে কয় টাকা ওভারটাইম হয়েছে। তাহলে ওভারটাইমের টোটাল ঘন্টা কত? দেখো তো, আমাদের এখানে প্রশ্নে বলে দিছে ওভারটাইমে রাজ করছে 40 ঘন্টা, রাজু করছে 50 ঘন্টা। তাহলে যদি 1 ঘন্টায় যদি সে 20 টাকা পায়, তাহলে সে 40 ঘন্টায় কয় টাকা পাবে? 800 টাকা। 1 ঘন্টায় যদি রাজু 20 টাকা পায়, তাহলে 50 ঘন্টায় কয় টাকা পাইবে? 1000 টাকা। কারণ দুজনই আমাকে এখানে বলছে, একজন 40 ঘন্টা, একজন 50 ঘন্টা করে কাজ করছে। তাহলে ভাইয়া আলটিমেটলি দুজনের টোটাল মজুরির পরিমাণ হচ্ছে ওভারটাইমের 1800 টাকা। অ্যান্সার শেষ। এটাই হচ্ছে ওভারটাইমের মোট মজুরির পরিমাণ। তো এই ম্যাক্সিমাম তোমাকে এই পর্যন্ত পেঁচাইতে পারে যে তোমাকে ফার্স্টে সাধারণ মজুরি, স্বাভাবিক মজুরি হার বের করতে বলবে, এবং স্বাভাবিক মজুরি হারকে তোমাকে আবার দ্বিগুণ দ্বারা গুণ করে তোমার ওই ওভারটাইমে ঘন্টা দ্বারা গুণ করলে টোটাল অ্যামাউন্টটা বের হয়ে যাবে ওভারটাইমের। সো পর নাম্বারে ম্যাক্সিমাম তোমাকে এইটাই পেঁচাইতে পারে, এর চেয়ে বেশি পেঁচানোর মতো কিছু নেই আশা করি ইনশাল্লাহ। আর তোমরা গতে এবং খতে দেখো, এবং খতে কি বলছে দেখো, জানুয়ারি মাসের কর্মীদের প্রতিষ্ঠানে যে সকল সুবিধা হবে। ভাইয়া যদি তোমাকে বলা হয় সুবিধা, তাহলে অবশ্যই ধরে নিবা সুবিধা যদি বলা হয় সেটা হচ্ছে তোমার উপার্জন সমূহ। আর এখানে যদি বলা হয় নেট মজুরির পরিমাণ, তো নেট মজুরির পরিমাণ মানে কি? উপার্জন থেকে তুমি কর্তনটা বাদ দিয়ে নিটটা দেখাই দিবা, যেটা আমি কতে করছি, এবং তোমাদের পুরো ম্যাথ আমি এক্সপ্লেনেশন দিছি।
সো আশা করি ইনশাল্লাহ আজকের এই ভিডিওর পর তোমাদের এই বেতন ও মজুরি নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না, এবং বেতন ও মজুরিতে কিন্তু শিওর শর্ট 10 নাম্বার। খালি দুজনের যদি তুমি মনে রাখো আর কতে ওভারটাইম না পেঁচানোটা না খাও, এবং তুমি যদি ওই যে তোমাদের প্রভিডেন্ট ফান্ডে যে ক্যালকুলেশন কর্মীর দান হইলে কত, নিয়োগকর্তা দান হইলে কত, এবং কর্মী ও নিয়োগকর্তা উভয় দান করলে কত, এইটুকু যদি ভাই তুমি মনে রাখতে পারো, এখান থেকে 10-এ 10 শিওর শর্ট। লিফিফি হতে তোমরা যেরকম ধরো শিওর শর্ট, এটাও তোমাদের ইনশাল্লাহ শিওর শর্ট হয়ে যাবে আজকের এই ভিডিওর পর। তো ইনশাল্লাহ আরো এরকম তোমাদের অনেকগুলো ভিডিও আসবে, প্রত্যেকটা অধ্যায়ে এরকম প্লেলিস্ট আমরা দিয়ে দিব। তার পর্যন্ত সবাই ভালো থাকো, বাসায় এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। সবাইকে আল্লাহ হাফেজ।